কমিটমেন্ট এবং কন্ট্রিবিউশন নিয়ে জানতে যাব। আজকে আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট সমাজসেবক, একজন সফল সংগঠক, টেক্সট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার, পেট্রোলিয়াম সহ বেশ কিছু ব্যবসার সাথে জড়িত মানবতাবাদী মোহাম্মদ মুক্তর রহমান এবং আমাদের প্রাণপ্রিয় মুক্ত ভাই। মুক্ত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন সালমান ভাই? এই যে আল্লাহর রহমতে ভালো আছে মুক্ত ভাই। আপনার কেমন দিন যাচ্ছে? পরিবারের সাথে কিভাবে ছুটি কাটাচ্ছেন একটু আমাদেরকে বলেন প্লিজ। আলহামদুলিল্লাহ। আসলে ছুটিটা তো আমাদের কাঙ্ক্ষিত ছুটি না, এটা অনাকাঙ্ক্ষিত একটা ছুটি। এই ছুটিটা এভাবে কাটানো কখনোই আমরা অভ্যস্ত না। আমরা এর আগে কখনো এভাবে কাটাইনি। সারা বিশ্বের মতো পরিস্থিতিগত কারণে আমাদেরকে এই ছুটিটা কাটাতে হচ্ছে। তো আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমি জড়িত আছি। সারাদিন সেগুলো একটু টেক কেয়ার করি মোবাইলের মাধ্যমে। আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার খবর নেই, কে কেমন কিভাবে আছে। ওর পরিবারের সঙ্গে বাচ্চা কাচ্চাদের সময় দিই, তাদের একটু লেখাপড়ার কাজে সহায়তা করি। এভাবেই দিনটা চলে যায়। তারপরও বিকাল বা সন্ধ্যার দিকে এসে একটু বোরিং লাগে, তারপরও কিছু করার নেই, গৃহর স্বার্থে এটা মেনে নিতে হবে। চলে যাচ্ছে দিন আর কি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা মুক্ত ভাই, যেটা জানতে চাচ্ছিলাম, এখন আমাদের দেশে যেটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, যে বাচ্চাদের স্কুল বন্ধ, বাচ্চারা বাইরে খেলাধুলা যেতে পারতেছে না, মানুষের সাথে দেখাশোনা করতে পারতেছে না, খুবই বাজে অবস্থা। এই বাচ্চাদের কিভাবে মানসিক শক্তি যোগান দিচ্ছেন একটু বলেন প্লিজ। আসলে একটা লম্বা সময়, আমরা প্রায় 1 মাসের উপরে ঘরবন্দি অবস্থায় আছি। আমরা বড়রা যেভাবে হোক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে জড়ায় রেখে হয়তো সময়টা পাস করতে পারছি, কিন্তু বাচ্চাদের ব্যাপারটা একটু ডিফিকাল্ট। ওরা একটু বাইরে যেতে চায়, কথা বলতে চায়, একটু খেলাধুলা করতে চায়। তাদেরকে সেই কাজটা আমরা করতে পারি না, কিন্তু ঘরের মধ্যে তাদেরকে নিয়ে একটু অন্যভাবে তাদের মানসিক শক্তিটাকে উৎফুল্ল রাখার জন্য হয়তো বসে তাদের সাথে খেলাধুলা করতে হয়, ছবি আঁকতে হয়, তাদের স্কুলের কিছু পড়ালেখা থাকে সেগুলা হোমওয়ার্ক হিসেবে তাদেরকে কাজে পড়ালেখা করানো হয়। যতটুকু সম্ভব চেষ্টা করা হয় যে তাদের মানসিক শক্তিটাকে একটু চাঙ্গা রাখার জন্য। তারপরেও হয়তো পুরোটা আমরা পারি না, কিছু ঘাটতি তো থেকেই যায়। কারণ প্রকৃতির যে বিষয়টা থাকে সে বিষয়টা তো আসলে ঘরের 4 দেওয়ালের মধ্যে আটকা রেখে তো আর সেটা সম্ভব না। তার মধ্যে দিয়ে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি তাদেরকে মানসিক শক্তি যোগানোর জন্য, এবং সেভাবে এই বিষয়টা চলছে মোটামুটি। ফোনটা অফ করে দেন, নাহলে সাইলেন্ট করে দেন তো ভাই। ফোনটা হয়তো অফ করে দেন বা সাইলেন্ট করে দেন, তাহলে বেটার হবে। জি 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 প্লিজ সালমান ভাই। হ্যাঁ জি, কি বলতেন? হ্যাঁ জি বলেন প্লিজ। যে আপনি জানতে চেয়েছিলেন যে কিভাবে বাচ্চাদের মানসিক শক্তি যোগাচ্ছি, সেটা আমি আপনাকে মোটামুটি বলেছি আর কি। আমি বলি, বাচ্চাদের স্কুল বন্ধ, ওরা যেমন বাইরে খেলাধুলা করতো, নিচে অনেকগুলো বাচ্চার সাথে সে মেলামেশা করতেন, সবই মোটামুটি বন্ধ, ঠিক না? মানে ওরা তো বাবা মাকেও দেখতে দেখতে একসময় বোর, কারণ স্কুলে যেত, স্কুলে ধরেন 50-100 বাচ্চাদের সাথে সে উন্মুক্ত মাঠে খেলাধুলা করতেছে, আবার বিকালে আসতেছে, আবার নিচে বাচ্চাদের সাথে সে তার হয়তো ফ্ল্যাট বা আশেপাশের বাচ্চাদের সাথে সে খেলাধুলার সুযোগ পাচ্ছে। বাট এখন যে অবস্থাটা দেখেন, যে সারাক্ষণ বাবা মা এছাড়া তার কেউ নাই, রাইট? মানে বন্ধু বান্ধব কেউ অলমোস্ট আপনারা বলতে পারেন। এখন এই একটা পরিস্থিতি, এটা সবার চ্যালেঞ্জ, এটা হচ্ছে মানে এটা সবার জন্য, বাংলাদেশে যতগুলো মানুষ আছে বা ওয়ার্ল্ডে সবারই একটা চ্যালেঞ্জ, এই বাচ্চাদের মানসিক শক্তি যোগান দেওয়াটা একটা খুব মানে বিশাল চ্যালেঞ্জ সবার জন্য। এখন আপনি এই জন্য একটু জানতে চাচ্ছি যে আপনি কিভাবে বাচ্চাদেরকে ম্যানেজ করছেন প্লিজ। হ্যাঁ, আমি একটু আগে আপনাকে বলেছি যে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করা বা তাদেরকে নিয়ে একটু ছাদে যাওয়া,
ছবি আঁকা, তাদের সাথে একটু বেশি করে দুষ্টুমি করে একটু সময় কাটানো, এই আচ্ছা আচ্ছা কাজগুলো ছাড়া আমরা এখন পরিবারের মধ্যে আমরা তো আর কোনো কিছু করতে পারছি না। আমরা তো চাইলেই তাদেরকে বাইরে নিয়ে যেতে পারছি না। চাইলেই রাইট তাদেরকে কোনো বিনোদনের ব্যবস্থা আমরা করতে পারতেছি না। এখন ঘরের মধ্যে রাইট যতটুকু সম্ভব বিভিন্ন কমেডি গল্প শোনায়, ছবি এঁকে বা বিভিন্ন ধরনের খেলাধুলা করে, বিভিন্ন রাইট টিভিতে বিভিন্ন ধরনের শিক্ষামূলক বা রাইট বিনোদনমূলক অনুষ্ঠান দেখিয়ে এভাবেই রাইট আমাদেরকে সময়টা পার করতে হচ্ছে। এখন এর বাইরে তো আচ্ছা আমরা কিছু করতে পারছি না। তারপরেও শতভাগ তাদের মানসিক শান্তিটা আসছে না। কেননা ওকে বাইরে প্রকৃতির যে বিষয়, প্রকৃতির বিষয় তো আর ঘরের রাইট মধ্যে চার দেওয়ালের মধ্যে এটা সম্ভব না। এটা সম্ভব না আসলে রাইট না ভালো কথা বলছেন আচ্ছা মুক্ত ভাই আরেকটু যেটা জানতে চাচ্ছিলাম আপনার শৈশব কিশোর কোথায় কাটছে কিভাবে বড় হলেন তারপরে এই নিয়ে একটু আমাদেরকে বলেন বিস্তারিত বলেন প্লিজ আসলে শৈশবটা বা কৈশোর যেটাই বলেন, আমার জন্ম বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে, ওকে নড়াইল জেলা, ওকে গ্রামের নাম কুমড়ি। ওকে এখানে আমার জন্ম। ওকে তো বেসিক্যালি আমি একজন কৃষক পরিবারের ছেলে বলতে হবে। ওকে বা অলমোস্ট কৃষি অলমোস্ট কৃষি কম বেশি সবাই কৃষক পরিবারের সন্তান আপনি হ্যাঁ, যতই কৃষি বললেন আমি প্রাউড ফিল করি যে আমি একজন কৃষক রাইট পরিবারের ছেলে। হুম যদিও আমার আব্বা সরকারি চাকরি করতেন, রিটায়ার্ড ওকে পাকিস্তান আর্মিতে ছিলেন। তো পরবর্তীতে কৃষি কাজের সাথেই সংশ্লিষ্ট ছিলেন। তো ওকে সেই পরিবারেই জন্ম। তো ছোটবেলায় কৃষি কাজের সাথে লেখাপড়ার সাথে মাছ ধরা, খেলাধুলো করা হুম হুম বা ওই দুষ্টুমি করা আর ৫টা বাচ্চাদের থেকে আমি আলাদা ছিলাম না। আর আচ্ছা ছোটবেলার ইতিহাস তো সবারই কম বেশি একটু দুষ্টুমির ইতিহাস থাকে। রাইট বাবা-মার কাছে বকা খাওয়া, পড়াশোনা না করলে স্কুল ফাঁকি দেওয়া, ওকে ওকে স্কুলে না যেয়ে বন্ধু-বান্ধবের সাথে কোন জায়গায় লুকোচুরি করে ঘুরে বেড়ানো, পিকনিক করা। হুম এই কাজগুলো তো আসলে সবসময়ই এখনো মনে পড়ে। সেই আমরা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলতো ডাংগুলি। ওকে ডাংগুলি ওকে খেলা, দাইড়ে খোট একটা বলে আরকি। হ্যাঁ? আচ্ছা দাইড়ে খেলা, চিপুরি, হ্যাঁ ছেলে মেয়েদের সাথে চিপুরিও খেলতাম। ওকে ওকে এই খেলাধুলার মধ্যে দিয়েই আ স্কুল যাতায়াতের মধ্যে দিয়ে লেখাপড়া, বকা, শাসন এই হুম হুম সবকিছুর মধ্যে দিয়েই ৮-১০ জনের মতোই বড় হয়েছি। হুম ওখানে এসএসসি পর্যন্ত ওখানে ছিলাম। ওকে ওকে তারপরে ওখান থেকে আ খুলনাতে ইন্টারমিডিয়েট করি। ওকে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ। ওকে সেখান থেকে আমরা ঢাকাতে আবু জার গিফারি বিশ্ববিদ্যালয় কলেজে ওকে ওখান থেকে পড়াশোনা শেষ করি। ওকে পড়াশোনা শেষ করতে করতেই তারপরে ওর মধ্যে থেকেই শুরু হয় ব্যবসায়িক চিন্তাভাবনা, সামাজিক চিন্তাভাবনা। সামাজিক চিন্তাভাবনাটা আগে থেকেই শুরু হয়। আচ্ছা পরিবারের অন্য সবাই তো আসলে রাজনীতির সাথে জড়িত। তো আচ্ছা সেখান আচ্ছা থেকেই দেখতে অনেক কিছু ভিতরে এমনি ঢোকে। আপনার সম্ভবত এভাবেই বেড়ে ওঠা আরকি। আর মুক্ত ভাই একটু জাস্ট এটা হয়তো আপনার পার্সোনাল তারপরে শেয়ার করতে যাচ্ছি আপনার সম্ভবত একজন ভাইও বোন হয় সম্ভবত একটা ইনসিডেন্টে মারা গেছেন আহ, জি, উনি ওই যে আমি একটু আগেই বলতেছিলাম যে দেখেন আমরা তো রাজনৈতিক পরিবার। যদিও আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোনো রাজনীতির সাথে জড়িত না। আমি কখনোই কোনো রাজনীতি করিনি। ওকে তবে ওকে আমার অন্যান্য ফ্যামিলির অন্যান্য সদস্যরা রাজনীতির সাথে জড়িত ছিল বা ওকে আছে। ওকে আহ, বঙ্গবন্ধুর আদর্শ যে রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগই করে সবাই। তো আমার আলহামদুলিল্লাহ ভাইটাও হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। উনি উপজেলা হুম আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন এবং দীর্ঘ ওকে প্রায় ওকে 18-20 বছর একটানা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন উনি এবং ব্যাপক একজন জনপ্রিয় মানুষ ছিলেন আর কি। রাইট রাইট তো সেই জনপ্রিয়তার মানে এত বেশি ছিলেন যে সেই জনপ্রিয়তা হয়তো অনেকের ভালো লাগেনি, সহ্য হয়নি, যার জন্য এটা সারা দেশের মানুষই জানে। ইলেকট্রিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার সুবাদে পুরো দেশের মানুষই সেটা জানে যে তাকে দিনের বেলায় একেবারে রাইট উপজেলা চত্বরে নির্মম ভাবে নৃশংস ভাবে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয় আর কি। তো তারপরেও না থেমে নেই জনপ্রিয় এবং রাজনীতির সেই জায়গাটা থেকে আমাদের আমাদের পরিবারের অন্যরা এখন সেই জায়গাটা আছে। তারা সেই তার জায়গাটাকে চেষ্টা করতেছে রিপ্রেজেন্ট করার। ওকে ওকে কিন্তু এটা ঠিক যে জনপ্রিয় এবং সৎ মানুষ আসলে আমাদের দেশে আমরা দেখছি যে জনপ্রিয় এবং সৎ মানুষ মানে ওনাদের
মানে আমাদের দেশের জন্য রাজনীতি করাটা খুবই কঠিন হয়ে যায়। নর্মালি এই পর্যন্ত আমাদের যা ইতিহাস যা বলে বা এই অবস্থায় যতটুকু আমরা দেখছি যে জনপ্রিয় এবং সৎ মানুষ, শুধু জনপ্রিয় না, জনপ্রিয় অনেকেই হয়তো কম বেশি, বাট সৎ মানুষও যখন হয় তখন অনেক জনের জন্য এটা একটা বাধা তৈরি হয় যে একজন সৎ মানুষ যখন মানে যে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করবে তখন তার আহ, ব্যাপারগুলো একটু ডিফারেন্ট হয়, সেটা অসৎ মানুষদের জন্য এটা অনেক প্রবলেম হয়। আচ্ছা মুক্ত ভাই, আল্লাহ রহমত, আপনার হচ্ছে কি যেটা একটু আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি একজন সমাজকর্মী হিসেবে নিজেকে কিভাবে অনুপ্রাণিত করলেন এবং কিভাবে এই একজন সমাজকর্মী হিসেবে নিজেকে নিয়োজিত করার জন্য যে মানে কি ওয়েতে সেটা একটু জাস্ট আমাদের সাথে শেয়ার করেন প্লিজ। আসলে আমাদের আমরা জন্ম নিয়েছি এ দেশে, জি এ দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। রাইট রাইট। এদেশে জন্ম নিয়ে যে জায়গাটা এখন আমরা দাঁড়িয়ে আছি, হুম। এই জায়গাটায় হয়তো আমাদের এই জায়গাটা থেকে অনেক নিচুতে অনেকেই হয়তো দাঁড়িয়ে আছে। ওকে আমার জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে আমার সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে, ওকে। দেশের জন্য কিছু দায়বদ্ধতা থাকে। না অবশ্যই রাইট। ওই দায়বদ্ধতাটা তার উপরই বর্তায় যে আমার থেকে অনেক নিচুতে আছে, ওকে। যে অনেক অসহায়। হুম তো হুম। আমি মনে করি যে আমার যে জায়গাটা আছে সে জায়গাটা থেকে অবশ্যই আমার কিছু সেই মানুষগুলোর জন্য করা উচিত, সমাজের দায়বদ্ধতা থেকে কিছু করা উচিত, ওকে। দেশের কিছু করা উচিত। আর এই জিনিসটা তো নিজের মধ্যে থেকে আসলে একটা বিষয় তৈরি হয়ই। পাশাপাশি আমি আগেই বলেছি, দেখেন আমার রাজনৈতিক পরিবার, আমি ছোটবেলা থেকেই দেখে আসছি বিভিন্ন রাইট। সময় বিভিন্ন মানুষ আসছে, তাদেরকে আমার পরিবার থেকে হেল্প করা হচ্ছে, বিভিন্ন ধরনের তাদেরকে সহযোগিতা দেওয়া হচ্ছে। এখান থেকেই কিন্তু নিজের ভিতরে একটা রাইট। সহযোগিতা, অটোমেটিক অটোমেটিক রাইট। একটা না তৈরি রাইট। হয়। বুঝতে আর পারছি বুঝতে তারপরে পারছি। আস্তে আস্তে যখন বড় হলাম, একটা জায়গায় আসলাম, নিজে কিছু ইনকাম করার সুযোগ পেলাম, তখন নিজের একটা স্বাধীনভাবে অন্যকে সহযোগিতা করা বা অন্যের পাশে দাঁড়ানো, সে বিষয়টা আরো বেশি গতি পায়। হুম হুম। এখান থেকেই শুরু হয়। আচ্ছা মুক্ত ভাই, আপনি মানবাধিকার কমিশনের সাথে যুক্ত, আপনার পরের পোর্শন গুলোতে আমরা পরে যাব, বাট আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের এর আইডিওলজি কার্যক্রম সম্পর্কে একটু বলেন। অনেকে হয়তো জানে না বা অনেকে শুনেছে যে বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে একটা কমিশন আছে, বা এর কাজ কি, বা এনারা কি ধরনের আইডিওলজি নিয়ে কাজ করে, একটু জাস্ট বলেন। পরে আমরা আপনার আরো পোর্শনে আসবো, বাট জাস্ট একটু যদি ইনিশিয়াল একটা ইন্ট্রোডাকশন একটু দেন, অনেকের জন্য একটু সুবিধা হবে জানতে যে না বাংলাদেশ মানবাধিকার কমিশন আসলে কি ধরনের আইডিওলজি এবং কার্যক্রম বাংলাদেশে চালায় যাচ্ছে অথবা ওয়ার্ল্ড ব্যাপী চালায় যাচ্ছে, একটু যদি বলেন প্লিজ। বাংলাদেশ মানবাধিকার সম্পর্কে বলতে গেলে এটা একটা বিশাল পরিবার। রাইট। বাংলাদেশ মানবাধিকার কমিশন একটু পিছন থেকে বলে আসা লাগে। আমরা জানি, আমরা সবাই জানি 1948 সালে আপনার 10ই ডিসেম্বর জেনেভা কনভেনশনের মাধ্যমে ওকে। মানবাধিকার কমিশনের সূত্রপাত হয়। তারই ধারাবাহিকতায় আমাদের দেশে ডক্টর সাইফুল ইসলাম দিলদার, ওকে। উনি 1987 সালে অনেক। 10ই জানুয়ারি জি। এই বাংলাদেশ মানবাধিকার নামে এই প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ করান। সেখান থেকে বাংলাদেশ মানবাধিকার দীর্ঘ 32 বছরের পথ চলা কাজ করে আসছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন জেনেভা থেকে রেজিস্টার্ড, ইউএস স্টেট থেকে রেজিস্টার্ড, জাতিসংঘ থেকে নিবন্ধিত সহ বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশে বিদেশে বিভিন্ন সংস্থা থেকে এনলিস্টেড। ওকে ওকে। বাংলাদেশ মানবাধিকার কমিশন এই দীর্ঘ 32 বছরে প্রতিষ্ঠাতা ও ওকে। মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদারের নেতৃত্বে দেশে এবং বিদেশে প্রায় 40টি দেশে এর কার্যক্রম অব্যাহত আছে। ওকে।
40টি দেশের মধ্যে আমাদের প্রায় 2500 শাখা পরিচালিত হচ্ছে। ওকে। আমাদের 3 লক্ষ মানবাধিকার কর্মী এই শাখাগুলো দেশে বিদেশে কাজ করে আসতেছে। 3 লক্ষ, বাংলাদেশ মানবাধিকার একটা কমিশন, বিশাল, রাইট। হ্যাঁ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের যে সদস্যবৃন্দ এই ছায়াতলে কাজ করে, এদের একটা বিশেষ বৈশিষ্ট্য, একটা প্রতিপাদ্য আছে। আমরা সেটা বলে থাকি, যে ব্যক্তি সৎ উপার্জন করেন এবং তার উপার্জিত অর্থের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল মানুষের শান্তির পক্ষে আওয়াজ তোলেন, সে হচ্ছে বাংলাদেশ মানবাধিকার কমিশনের একজন সদস্য। বাংলাদেশ মানবাধিকার কমিশনের কর্মকাণ্ড বলে এত স্বল্প সময় শেষ করা যাবে না। দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে বাংলাদেশ মানবাধিকার কমিশন। আপনারা জানেন, বাংলাদেশ মানবাধিকারের লিগ্যাল এইড একটা ডিপার্টমেন্ট আছে, এটা প্রত্যেক শাখাতেই আছে, যেখানে অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষদের আইনি সহায়তা দেওয়া হয়। আমাদের দেশে থানা, পুলিশ বা কোর্ট কাছারি যেখানেই বলেন না কেন, অসহায় যাদের টাকা পয়সা নেই বা যাদের মামা খালার জোর নেই, খালুর জোর নেই, তারা এই সমস্ত জায়গায় আইনের সহযোগিতা অনেক সময় পায় না। কিন্তু বাংলাদেশ মানবাধিকার কমিশন তাদের বিনা পয়সায় তাদের মামলাটি গ্রহণ করে এবং বাদী বিবাদী উভয় পক্ষের শুনানি শেষে একটা সুন্দর সমাধান দেওয়ার চেষ্টা করে। তারপরেও যদি সমাধান না হয়, সেটা আইনের আওতায় এনে মামলাটা সমাধান করার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, দেশে বিদেশে দেশের যে কোনো ক্লান্তি লগ্নে, যেমন বর্তমানে আমাদের করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে সারা বিশ্বের মতো বাংলাদেশ, আমাদের 2.5 লক্ষ উপরে মানবাধিকার কর্মী এদেশে। আপনারা বিভিন্ন সময় টেলিভিশন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছেন, প্রায় প্রতিটা শাখা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আপনার মাস্ক বিতরণ বলেন, হ্যান্ড স্যানিটাইজেশন বিতরণ বলেন, খাদ্যদ্রব্য বিতরণ বলেন, যত কিছু আছে, এরা সার্বক্ষণিক এরা মাঠে আছে এবং কাজ করে যাচ্ছে এই মানুষগুলোকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে সচেতনতা তৈরির জন্য যা যা করা দরকার আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা সবকিছু করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরকম বাংলাদেশ মানবাধিকার কমিশনের কাজের কোনো শেষ নেই। আপনার ইফটিজিং বলেন, আপনার পথ শিশু বলেন, ভবঘুরে বলেন, বৃদ্ধ যারা সাধারণত আমরা বৃদ্ধাশ্রমে যে সমস্ত বৃদ্ধদের দেখে থাকি তাদেরকে নিয়ে বলেন, মানে এক কথায় হলো অসহায়, সুবিধা বঞ্চিত যত মানুষ আছে সেই মানুষকে নিয়ে কাজ করাই হলো বাংলাদেশ মানবাধিকার কমিশনের অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য। আচ্ছা, মুক্ত ভাই, আপনার ওয়ার্ল্ডের কয়টা দেশে আপনার এই বাংলাদেশ মানবাধিকার কমিশন, যেটা হচ্ছে মানে আপনার জেনেভা থেকে তো আপনি বললেন অলরেডি, বাট আমাদের এটা কি শুধুমাত্র বাংলাদেশে কার্যক্রম নাকি ইন্টারন্যাশনালি এদের আরো কিছু আপনার মাদার বা প্যারেন্ট অর্গানাইজেশন আছে? না, আমি একটু আগে আপনাকে বলে গিয়েছি, বাংলাদেশ মানবাধিকার কমিশন সম্পূর্ণ একটা, এটা মানে বেসরকারি একটা অলাভজনক প্রতিষ্ঠান এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান। বাংলাদেশ সহ ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 40টি দেশের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বিশ্বের 40টি দেশের কর্মকাণ্ড পরিচালিত, এটি একটু আগেই আমি আপনাকে বলে গিয়েছি। আচ্ছা আচ্ছা, মুক্ত ভাই, আরেকটা জিনিস একটু আমি যেটা জানতে চাচ্ছিলাম, আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে আপনি হচ্ছে লন্ডনে আপনার হচ্ছে গিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিনিধি হয়ে একটা সম্মেলনে যোগদান করতে গিয়েছিলেন।
এখন বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজেকে কেমন অনুভূতি ফিল করেছেন, বা এক্সপিরিয়েন্সটা কেমন, বা ওখান থেকে মানে আপনার এজ এ বাংলাদেশী হিসেবে আপনার নিজের এবং মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে কিভাবে ওনাদের কাছ থেকেও রিফ্লেকশনটা পেয়েছেন, একটু প্লিজ বলেন। আসলে বাংলাদেশ মানবাধিকার কমিশন একটু আগেই বলেছি যে বাংলাদেশ সহ প্রায় 40টি দেশে, ইউরোপ আমেরিকা সহ 40টি দেশে এর কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় লন্ডনেও আমাদের প্রত্যেক বছর এই কনফারেন্স গুলা হয়ে থাকে। তো সেখানে বাংলাদেশ থেকে ওকে। একটা প্রত্যেক বছর একটা টিম যায়, যে টিমের নেতৃত্ব দেন আমাদের প্রতিষ্ঠাতা ওকে। মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদার স্যার। তো আমার সৌভাগ্য হয়েছে ওই টিমে ওনার সঙ্গে এই সফরের সঙ্গে হওয়ার। আমরা ওকে। চারজনের একটা টিম আমরা অংশগ্রহণ করেছিলাম লন্ডনের এই হিউম্যান রাইটস কনফারেন্সে। তো প্রতি বছরের ন্যায় ওকে। সেখানে লন্ডন হিউম্যান রাইটস আর বাংলাদেশ হিউম্যান রাইটস, আসলে হিউম্যান রাইটস তো সব জায়গায় একই, কিন্তু কে কতটুকু এটাকে ইউটিলাইজ করছে সেটাই হচ্ছে বিষয়। তো তাদের ওখানকার বিষয় আর আমাদের এখানকার বিষয় এটা সম্পূর্ণ একটু ডিফারেন্ট থাকে। ওখানে আমরা অনেক কিছু শিখতে পারি। আসলে 1 বছর বা 2 বছর পরে যখন কনফারেন্সটা হয়, তখন এই 1-2 বছরে কে কি করেছে হিউম্যান রাইটস এর উপরে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, এবং পরবর্তী 1-2 বছর আমরা কিভাবে এই হিউম্যান রাইটস নিয়ে আমরা কাজ করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এবং পেছনের দিনগুলো যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেছে, কে কতটা ভালো কাজ করছে তার মূল্যায়ন করা হয় ওখানে। মূল্যায়ন করে তাকে হয়তো একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় বা দেওয়া হয়। তো সেই সুযোগটা আমাদের হয়েছিল সেখানে যাওয়ার জন্য, এবং আমরা সেটা করেছি। আমাদের আপনি শুনলে আর একটু খুশি হবেন, আমাদের আমেরিকাতে এবং জেনেভাতেও আমাদের টিকিট ছিল এই 31শে মার্চ। হ্যাঁ, কিন্তু আমরা সেই টিকিটটা আমাদের ক্যান্সেল হয়েছে এই করোনা ভাইরাসের কারণে, আমরা আর যেতে পারিনি, প্রোগ্রামটা স্থগিত। তো নিঃসন্দেহে দেশের বাইরে একটা সংগঠনের প্রতিনিধিত্ব করা, এটা তো অবশ্যই গৌরবের, এটা অবশ্যই ভালো লাগার। আহ, শুধু ভালো লাগার না, এটা অনেক বড় একটা আমার জন্য একটা পাওয়া। এবং সেখান থেকে লন্ডন হিউম্যান রাইটস আমাকে সেখান থেকে একটা অ্যাওয়ার্ড দিয়েছিলেন ওনারা। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি লন্ডনের যারা আমাদেরকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করেছিলেন তাদের সবার প্রতি। এবং সেখানকার আমরা লর্ডস অফ কমন্সে গিয়েছি, লর্ডস অফ হাউসে গিয়েছি, সেখানে আমরা পরিদর্শন করেছি। টাওয়ার হ্যামলেটের মেয়র আমাদেরকে ইনভাইট করেছে, এবং সেখানে তিনি আমাদের একটা দিয়েছেন, একটা গিফট দিয়েছেন আমাদের এই কর্মকাণ্ড সব জেনে শুনে বুঝে। আসলে সেখানকার বিষয়গুলো আর আমাদের এখানকার বিষয়গুলো আমাদের আরো অনেক জানতে হবে, অনেক শিখতে হবে। এটা তো একটা বিশাল অ্যাপ্রিসিয়েশন বলেন, একটা অনারও বলেন, রাইট? এটা ঠিক না? এবং আপনারা একটা ইন্টারন্যাশনাল লেভেলে আপনি যখন একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, আপনার নিজেরও যেমন ইন্সপায়ার হচ্ছেন, মানে আপনার এটার শান্তিটা আসলে আলাদা। এটা আসলে বলে কোনোভাবেই এক্সপ্রেস আসলে করা যাবে না। তারপরেও জানার জন্যই বললাম। আর মুক্ত ভাই, এমনি আপনি হচ্ছে গিয়ে এই রিসেন্টলি আপনার মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণের অবদান স্বরূপ বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি হিসেবে আপনাকে অনুমোদন দিছে, এবং আপনার একটা সফল সংগঠক আপনি, এখানে কোনো সন্দেহ নাই। আমরা যতটুকু আপনাকে চিনি নিজ থেকে এবং জানি, এবং আপনার কার্যক্রমগুলো যদি একটু বলেন, একটু কার্যক্রমগুলো কি কি ছিল, কিভাবে এই আপনার বিভিন্ন অর্গানাইজেশন কিভাবে কিভাবে আছেন, একটু জাস্ট আমাদের সাথে শেয়ার করেন, তাহলে আমরা সব একটু জানতে পারলাম। এই দেখুন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাথে আমি যুক্ত 1 যুগেরও বেশি সময় ধরে। ওকে। তো আমি যখন বাংলাদেশ মানবাধিকার কমিশনের একটা শাখাতে আমি যোগদান করি, তখন আসলে ভালো কিছু বুঝতাম না যে কিভাবে কি করব বা কিভাবে কি করতে হয়। তো একটু 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 করে আসলে এটা বোঝা শুরু করলাম। মানুষের পাশে আগে থেকে তো দাঁড়ানোর একটা অভ্যাস ছিল, ছোটবেলা থেকেই একটা নেশা ছিল যে মানুষের পাশে কিভাবে মানুষকে নিয়ে কাজ করা যায়, মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, একটা মানুষকে তার জায়গাটা থেকে চেঞ্জ করে একটা ভালো জায়গায় কিভাবে আনা যায়, এই জিনিসটা কিন্তু আমার ছোটবেলা থেকেই ছিল।
তারপর ওকে। যখন এই সুযোগটা যখন পেলাম, তখন ওই শাখাতে আমি কাজ করা শুরু করলাম। তো কাজ করতে করতে একটা সময় আমি আমার যে প্রতিষ্ঠাতা যিনি মহাসচিব, উনি কিন্তু আমাকে চিনতেন না। তো আমার এই ওকে। কাজ করার মধ্য থেকেই কিন্তু উনি একটা সময় ওনার নজরে আসলেন। উনি আমাকে পার্সোনালি খুব পছন্দ করা শুরু করলেন, এবং উনি বিভিন্ন সময় ফোন দিয়ে উনি খোঁজ খবর নিতেন। মুক্ত ভাই ওকে। এভাবে করেন, সেভাবে করেন, এটা করেন, সেটা করেন। তো ওইভাবে করতে করতে আমি একটা সময় ওনারও খুব ভালো লাগলো আমার কাজকর্মগুলো। তখন উনি ওনার জায়গাটা থেকে আমাকে বলল যে, আপনি তো খুব ভালো করছেন, তো ওই জায়গাটা থেকে আপনাকে আমি আরেকটা জায়গায় দিয়ে দেই। আপনি মিরপুর অঞ্চলে পিআরকেবি আঞ্চলিক শাখা একটা হয়, আর একটা হলো পল্লবী থানা শাখা হয়, এটা আপনি একটু করেন। হ্যাঁ, ওকে। তো সেই হিসাবে আমরা ওখানে শাখা আমরা নতুন করে এটাকে আহ, তৈরি করি, এবং ওই শাখার পল্লবী শাখার আমাকে সাধারণ সম্পাদক উনি আহ, করেন, নির্বাচিত করেন। পাশাপাশি পিআরকেবি আঞ্চলিক শাখা, যেটা পিআরকেবি বলতে বোঝায় হচ্ছে আমরা পল্লবী, কাফরুল, রূপনগর, আর হলো ভাষানটেক, এই ওকে। চারটা থানার সমন্বয় হলো একটা আঞ্চলিক শাখা, যেটা পিআরকেবি বলে পরিচিত। এখানকার নির্বাহী সভাপতি হিসেবে উনি আমাকে আহ, যোগদানের জন্য সুপারিশ করেন। তো এই দুটো জায়গায় এসে আমরা কাজ করা শুরু করি। কাজ করতে করতে উনি একটা সময়, তখন আরো ওনার হয়তো ভালো লাগে বা ওনার পছন্দ হয়েছে কিনা জানি না, উনি তখন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি হিসেবে আমাকে ওখানে নিয়োগ দেন। তো আমরা এখানে যে কাজগুলো মানে করেছি, আমি আমি তো সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি হিসেবে সব জায়গায় কম বেশি চেষ্টা করি নিজেকে নিজের সেরাটা দেওয়ার জন্য। তারপরে যেহেতু আমি পল্লবী থানা শাখার সাধারণ সম্পাদক এবং পিআরকেবি আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি, সে কারণের জন্য এই দুটো শাখার প্রতি আমাদের একটু বিশেষ দায়বদ্ধতা থাকে। কিন্তু তো তারই ধারাবাহিকতা আমরা এখানে ওকে। আমরা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আমরা কাজ করি, তাদের বিনোদনের জন্য। হতদরিদ্র যে মানুষগুলো আছে, যেমন কানা, খোড়া, লংড়া, শারীরিক প্রতিবন্ধী বলতে যারা বোঝায়, এদেরকে নিয়ে আমি দীর্ঘদিন থেকে কাজ করে আসছি। এদের একটা টিমই আছে আমাদের এই এলাকায়, ওকে। যেখানে প্রায় 40-50 জনের একটা টিম আছে। এটা আমি দীর্ঘদিন থেকে এদের পিছনে, এই মানবাধিকার আসার আগে থেকেই এদেরকে নিয়ে আমি কাজ করে আসছি। এদের সুখে দুঃখে এদের সাথে থাকা, যতটুকু পারি আমার অবস্থান থেকে আমি চেষ্টা করি এদের সাথে থাকা, তাদেরকে একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা কাজ করে থাকি। লিগাল এইড আমরা শুরু করেছি, আমরা লিগাল এইডটা দিচ্ছি এখানে। আমরা আহ, ইয়েটা শুরু করেছি আপনার দুটো শাখায় আমরা লিগাল এইড শুরু করেছি, পিআরকেবিতে এবং পল্লবীতে, দুটো শাখায় আমরা লিগাল এইড করি। পাশাপাশি বর্তমান সময়ে যে করোনা ভাইরাসটা আক্রমণ করেছে বাংলাদেশ, সারা বিশ্বের মতো বাংলাদেশেও, সেখানেও আমরা এই শাখার মাধ্যমে আহ, প্রায় 3-4 শতাধিক পরিবারকে আমরা খাদ্য দ্রব্য সহায়তা দিয়েছি 2-3 ধাপে। আমরা মাস্ক বিতরণ করেছি, হ্যান্ড স্যানিটাইজেশন দিয়েছি, এবং এখনো ওকে। এখনো আমরা বাইরে, সরকারের নির্দেশ মোতাবেক আমরা এখনো বাইরে বেরোতে পারছি না, কিন্তু আমাদের সাহায্য বা সহযোগিতা এটা কিন্তু থেমে নেই। আমাদের এই শাখার মাধ্যমে আমাদের সাহায্য সহযোগিতা অনর্গল চলছে। অনেকে ফোন দিচ্ছেন আমাকে যে আমার ঘরে খাবার নেই, মানে এমন এমন পরিবার ফোন দিচ্ছে খাবার নেই পরিচিতর মধ্যে, আশেপাশে। তারপরে কিছু অসহায় মানুষজন, এটা যথাসম্ভব আমি চেষ্টা করতেছি যে কোনো ওয়েতে, বিকাশে হোক, যদি দূরে হয় পাঠাচ্ছি, আর যদি কাছাকাছি হয়, আমার এখানে 2টা বাসার নিচেই আমি কিছু খাদ্যদ্রব্য রেখে দিয়েছি, অলওয়েজ রাখতেছি। প্রতিদিন তারা বাসার নিচের থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে তারা আসতেছে, এসে যা খাদ্যদ্রব্য আছে, চাল, ডাল, তেল, লবণ, পোটলা করা আছে, এখান থেকে নিয়ে যাচ্ছে, এটা খাচ্ছে বা আল্লাহ খাওয়াচ্ছে আর কি। তো এই প্রক্রিয়াটা আমরা চালু রেখেছি এখন পর্যন্ত, এবং ভবিষ্যতে যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের সামর্থ্য রাখেন, আমরা এই প্রক্রিয়াটা চালু রাখবো, এবং আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুখ্য ভাই, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় একজন সমাজকর্মী হিসেবে আপনার কোনো অবজারভেশন বা সাজেশন আছে কিনা? মানে টোটাল এখন যে পরিস্থিতি দেশে বিরাজ করছে, তার উপরে আপনার কোনো অবজারভেশন বা সাজেশন আছে কিনা? সাজেশনটা আসলে, আমরা তো ক্ষুদ্র মানুষ, এদেশের একজন
মানে স্বাধীন দেশের একজন নাগরিক, আমার একটা ভোটের অধিকার আছে এই দেশে। না অবশ্যই। সেই অধিকার থেকে বা সেই দাবি থেকে এবং সেই ক্ষুদ্র জায়গাটা থেকে যদি আমি বলি, আমার মনে হয় সারা বিশ্বের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে যদি আমরা একটা বিশ্লেষণ করি, তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমার যেটা মনে হয় বাংলাদেশে সবচেয়ে আগে চিকিৎসা ব্যবস্থা বলতে যেটা বোঝায় স্বাস্থ্য খাত, স্বাস্থ্য খাতটা পাশাপাশি হলো খাদ্য। এই দুইটা বিষয় ছাড়া আর সবকিছু এই মুহূর্তে কবর দিয়ে রাখতে হবে আমার কাছে মনে হয়। স্বাস্থ্য, স্বাস্থ্য আর হলো খাদ্য, খাদ্য এবং স্বাস্থ্য, এই দুইটা জিনিসকে এখন যত বেশি চাঙ্গা করা যায়। কারণ স্বাস্থ্য বলতে এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত। স্বাস্থ্য বলতে ডাক্তার থেকে শুরু করে, একজন ডক্টর থেকে শুরু করে আমাদের যারা এখন সম্মুখ যোদ্ধা বলি আমরা, একজন ডাক্তার থেকে শুরু করে একজন ওয়ার্ড বয় পর্যন্ত, এর স্বাস্থ্যর আওতায় কিন্তু টোটাল বিষয়টাই। একজন সাধারণ মানুষ যার একটা সর্দি কাশি হয়েছে সেও স্বাস্থ্যের মধ্যে। আর খাবারের বিষয়টা, এটা উৎপাদন, আমি আগে বলছি উৎপাদন এবং সরবরাহ, এই সহ খাদ্যর বিষয়টা শতভাগ নিশ্চিত করতে হবে। এই দুটো জিনিস হলো কি, আর যদি আল্লাহর রহমত থাকে তাহলে আমরা বেঁচে থাকলাম। আর আমরা যদি বেঁচে থাকি, আমরা যদি বেঁচে থাকি তাহলে আমাদের অর্থনীতি বা আমাদের দেশ যা কিছু আছে এগুলো সব আমরা করতে পারবো, এগুলো সব আমরা ফিরে পাবো। কিন্তু এখন আমরা যদি এই দুটার বাইরে অন্য কোনো দিকে নজর দেই, কিন্তু এই দুইটার কারণে যদি আমরা ফেল করি তাহলে কিন্তু পরবর্তী সময় আমরা আর এই দেশকে উঠাতে পারবো না। আপনি যদি মুক্ত ভাই আপনার সাথে একমত এই কারণেও, দেখেন আপনি, আমরা যখন 1971 সালে অনেক দেশই মনে করছিল এই দেশ ধ্বংসস্তূপ একটা দেশ, ঠিক আছে, আমরা তো ঘুরে দাঁড়াইছি, রাইট? আমাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব। এটা এমন একটা কিছু না যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো না, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা ঘুরে দাঁড়িয়েছি, সেটা কিন্তু 1971 সালের ঘটনা। আমাদের ঘুরে দাঁড়াতে কিন্তু সময় লেগে গেছে আজকে প্রায় 50 বছর। কিন্তু এই জায়গাটায় যদি আমরা, সেখানে তো একটা ব্যাপক বিধ্বংসী ছিল, আমরা কিন্তু অনেকে 71 দেখিনি, আমরা 71 জানি না। 71 আমরা 71টা ছিল শুধু বাংলাদেশ, 71-এর যে কর্মকাণ্ডটা ছিল এটা বাংলাদেশকে ঘিরে। আর আজকে যে পরিস্থিতিটা হয়েছে এটা বাংলাদেশ সহ সারা বিশ্বের। আমাদের কিন্তু 71 সালে যে জনগণ ছিল, যে মানুষ ছিল, এখন কিন্তু সেটা না। এখন কিন্তু আমাদের আরো অনেক কয়েক গুণ বেশি মানুষ, আমাদের ইয়াং যুব সমাজ বলেন যেটা বলেন সব, আমাদের কিন্তু এখন যোদ্ধা বেশি, আমাদের যোদ্ধা বেশি, আমাদের আর্নটা এখন বেশি। অর্থাৎ সেই জায়গাটা আমাদেরকে কাজে লাগাতে হবে, আমাদের দেশের জন্য কাজে লাগাতে হবে, আমাদের মানুষের জন্য কাজে লাগাতে হবে। আচ্ছা মুক্তু ভাই, আমাদের দেশে তো হাজারো নিবন্ধিত সংগঠন আছে। আপনার কি মনে হয় যে সবাই নিষ্ঠার সাথে কাজ করছে বা সবাই তাদের 100% দিচ্ছে? একজন সমাজকর্মী হিসেবে যেভাবে কাজ করার দরকার, এই নিবন্ধিত যে হাজারো সংগঠন, এরা আসলে ঠিকভাবে কাজ করছে? আপনার মতামতটা কি? নিবন্ধিত বা অনিবন্ধিত কাজ করার জন্য এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো বিষয় মনে করি না। কাজ করার জন্য আপনার ইচ্ছা শক্তিটাই হচ্ছে যথেষ্ট। না, এখানে কারণ আছে, একটু আমাকে একটু সুযোগ দেন, আমি ওই জায়গাটায় যাব, আপনি যে জায়গাটায় বলছেন আমি ওখানে যাব। একটু ক্লিয়ার করে তাহলে বুঝতে পারবেন। নিবন্ধিত এই কারণে বলছি, আপনি যখন স্বেচ্ছায় করছেন সেটা আপনার ইচ্ছা, আপনি করবেন, আপনি করবেন না, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। যখন আপনি একজন নিবন্ধিত হচ্ছেন, আপনি গভর্নমেন্টকে বলছেন আই অ্যাম এ সোশ্যাল ওয়ার্কার, আমি নিজেকে একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে দাবি করছি, বিকজ আমি নিবন্ধিত করছি। কেন ভাই? যে পার্সোনাল করছে তার তো দরকার নাই নিবন্ধনের। এই অ্যাসপেক্ট থেকে আমি বলছি যে একজন যখন নিবন্ধিত হচ্ছে সে তখন ক্লেম করছে হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার, অথবা সে একজন অর্গানাইজার। আমি সেই অ্যাসপেক্ট থেকে বলছি, নাকি শুধুমাত্র আমি একটা ট্যাগ লাগাইলাম আই এম এ সোশ্যাল ওয়ার্কার সামথিং লাইক দ্যাট। আমি জাস্ট ওইভাবে অ্যাসপেক্ট আসতে যাচ্ছি। ইন্ডিভিজুয়ালি যে কেউ করতে পারে, তার জন্য তাকে অবশ্যই নিবন্ধিত হইতে হবে ব্যাপারটা তা না, আমি সেটা বলছি না, বাট ওই অ্যাসপেক্ট থেকে বলছি। শোনেন, ত্যাগের একটা ব্যাপার আলাদা, আর কাজ করার ভিতরে নিজের ভিতরে কিছু জন্ম নেওয়া সেটা আলাদা। তারা ওই যে আমি শুরুতেই বলেছি যে আমি কাজ করতে চাই, আমার মধ্যে একটা স্পৃহা তৈরি হয়েছে, সেটা একটা বিষয়। আর আমার কিছু সামাজিক স্বীকৃতি পাওয়ার জন্য আমি একটা সংগঠন করলাম
এবং একটা কার্ড তৈরি করলাম, সবাই বলল যে ও একটা সংগঠন আছে, একটা সংগঠন চালায়, হ্যান ত্যান এদিক সেদিক। কিন্তু আসলে সে এই সংগঠনটা পরিচালনা বা মানুষের উপকারের জন্য সে পরিচালনাটা করে না, সে তার ব্যক্তি বিষয়ের জন্য এই কাজটা করছে। এটা হচ্ছে কিনা মানে এরকম বিষয় আছে আমাদের দেশে। আমি এরকম বিষয় আছে, আমি নেই এ কথা বলছি না, তবে আমি ওই জায়গাটা আবার যেতে চাই যে কাজ করার জন্য যারা আসলে কাজ করবে, আমি আসলে তাকে সংগঠক বলবো না, যে এই কাজটা করছে তাকে সংগঠক বলবো না, সংগঠক বলবো আমি তাকে যার মধ্য থেকে ভিতর থেকে একটা বিষয় তৈরি হচ্ছে যে না আমার এই দেশের জন্য কিছু করতে হবে, আমার দেশের মানুষের জন্য কিছু করতে হবে। এই জিনিসটা যখন আপনার মধ্যে তৈরি হলো, তখন আপনি কাজ শুরু করলেন, কাজ শুরু করার পরে আপনার মনে হলো যে না আমার এখন প্রয়োজন একটা সাইনবোর্ড, একটা সাইনবোর্ডে যদি আমি যাই, একটা ব্যানারে যদি আমি যাই, তখন আমি আরো বেশি সংখ্যক মানুষকে আমি হেল্প করতে পারবো, আরো বেশি সংখ্যক মানুষের কাছে আমি যেতে পারবো। তখন আপনার একটা ব্যানার প্রয়োজন হয়ে গেল, আপনি ওই ব্যানারের আন্ডারে যেয়ে তখন আপনি এই কাজগুলো পরিচালিত করলেন। আর ডিফারেন্ট কিছু মানুষ আছে যারা ব্যানারটাকে শুধু ইউজ করছে, হ্যাঁ ওরা কখনোই ইউজ করছে, তারা কখনোই কিন্তু এই কাজগুলো আপনার ওইভাবে করতে পারবে না। এর পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, আপনাকে আমি একটু শেয়ার করি, সেটা হলো যে এই ভালো কাজ করতে যেও কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমরা অনেক সময় হই। আপনি দেখবেন যে আপনি একটা ভালো কাজ করছেন, আপনার আশেপাশের মানুষ কিন্তু চেষ্টা করছে কি ব্যাপার সাইমন ভাই এরকম এরা একটা সংগঠন খুললো, খুলে এই কাজ করতেছে, হঠাৎ করে দানবীর হয়ে গেল, মানুষকে সাহায্য সহযোগিতা করতেছে, তাইলে বোধহয় সামথিং রং, কিছু একটা ঘটনা এর পিছনে আছে, মনে হয় উনি ইলেকশন করে কিনা, এবার কাউন্সিলর পদে দাঁড়ায় কিনা, হ্যাঁ এটা দেখবেন যে একটা সমালোচনা শুরু হয়ে গেছে আশেপাশে। আবার যদি আপনি কিছু না করেন, চুপ করে থাকেন, ঠিক আছে, তখন বলবে যে এর তো টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ কম দেয় নাই, কিন্তু জনগণের জন্য তো কিছুই করে না, আসলে এটা বাজে লোক। আপনি দুই দিকে, আবার কিছু লোক আছে আপনি দেখবেন যে আমরা একটা কাজ করছি, আমরা একটা ভালো কাজের সাথে শেয়ারিং হয়েছে, আমরা করতেছি, সেটা বিভিন্ন মিডিয়াতে যেতে পারে, বিভিন্ন মিডিয়াতে এটাকে প্রকাশ করতে পারে। প্রকাশ করার অর্থ এই না যে আমি 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 কি হনুরে যেটা বলে আমরা যে আমাদের আমি আমার নিজেকে নেওয়ার জন্য, প্রকাশ করার অর্থটা হলো এই যে আপনি যে কাজটা করছেন, আপনার এই কাজটা দেখে আরো 10 জন মানুষ যদি দেখে, তার মধ্যে যদি একজন মানুষও যদি আপনার এই কাজের প্রতি ভালোবাসা তৈরি হয়, তাহলে সেও এই কাজে সম্পৃক্ত হতে পারে, অথবা আপনার এই কাজে সে শরিক হতে পারে। সে দেখা গেল যে এটা সরাসরি সে মাঠে আসছে না, কিন্তু আপনাকে সে হেল্প করতে পারে, অর্থনৈতিক বলেন বা বুদ্ধি দিয়ে বলেন, শারীরিক বলেন, সে আপনাকে হেল্প করলো। তা সে যদি আপনাকে হেল্প করে, তাহলে আপনার মাধ্যমে আরো 5টা মানুষ উপকৃত হচ্ছে। এই জায়গাটা নিয়েও আপনি দেখবেন যে টানা হেঁচড়া, যে দেখো না 200 জন মানুষকে খাবার দিয়ে এটা আবার ছবি তুলে আবার ইয়েতে সার্চে দিতে ফুটানোর জন্য, হ্যাঁ মানে কোনো দিকে যে আসলে আমাদের আমাদের অবস্থা হয়েছে কি যে আমরা নিজে কিছু করব না, কেউ করতে গেলে আমরা এটারে মানে আমাদের আঞ্চলিক ভাষায় টেনে নিচে নামাইতে হবে, বুঝতে পারছেন? কিন্তু উপরে উঠানোর ব্যাপারে কারো কোনো সহযোগিতা নাই, সহযোগিতাটা নিজেকেই করে নিতে হয়, নিজেকেই। একটু আমরা পরের কোশ্চেনে যাই। আমরা হচ্ছে গিয়ে যেটা দেখতে পাচ্ছি এখনকার যে ইয়াং জেনারেশনটা আছে, হ্যাঁ বিভিন্ন যুক্তিসঙ্গত তাদের কারণ আছে, বা তাদের মধ্যে অনেক ধরনের পারসেপশন আছে যে বিভিন্ন অর্গানাইজেশন বাইরে থেকে টাকা আনছে, টাকা হয়তো ঠিক মতো ডিস্ট্রিবিউট করছে না, বা নিজেদের মধ্যে পলিটিক্স আছে বা সামথিং। আমাদের ইয়ং জেনারেশনের একটা পার্ট দেখা যাচ্ছে যে এই ধরনের সমাজ কল্যাণ কাজের সাথে নিজেদের সম্পৃক্ত বা সংগঠন করা এইসব থেকে একটু বিমুখ, মানে তারা এইসবের মধ্যে আসতে চায় না, বা তার আসার মানে ইচ্ছাটা কম। এটা এটা কি কারণে, মানে এটা আপনার কি মনে হয় যে মানে ওদেরকে কিভাবে আনা যায়, বা ওদেরকে আমরা কি করলে হয়তো ওরা দেখা গেছে আরেকটু সামনের দিকে আগাতে চাবে, একটু বলেন প্লিজ। আসলে আপনি যে কথা বলছেন এই কথা কিন্তু আমরা অলরেডি কিন্তু একটু আগেই আলোচনা করে ফেলেছি, যে আমরা কিন্তু আগ্রহটা হারায় ফেলতেছি কি কি কারণ, যে যে কারণগুলাই কিন্তু আমরা আগ্রহ হারাচ্ছি সেটা আমি একটু আগেই আপনাকে বলেছি, যে বিভিন্ন সময় আমরা আমাদের ভালো কাজের আমরা প্রশংসিত না হয়ে আমরা তিরস্কৃত হচ্ছি, আমাদের মূল্যায়নটা ওইভাবে হচ্ছে না। একটু বলি মুক্ত ভাই, কিন্তু সংগঠন গুলাও মনে হয় কিছু কিছু কাজ করছে যেটা হয়তো তাদেরকে বিমুখ করছে, এটাও কিন্তু অস্বীকার। আমরা এজ এ অর্গানাইজার হিসেবে কিন্তু এটা আমরা দোষটাকে আমরা মানে শুধুমাত্র এভাবে মানুষ বলছে বলে ফেলাও দিতে পারি না কিন্তু মুক্ত ভাই।
মানে অ্যাজ এ সংগঠক আমরা, আমাদেরও কিন্তু অনেক কাজ আছে, তাদেরকে বোঝানো, তাদেরকে আনা, এবং তাদের মধ্যে আমাদেরকে ট্রান্সপারেন্সি দেখানো। এই জিনিসগুলো মনে হয় এজ এ সংগঠক হিসেবেও আমাদের কিছু কাজ আছে। এটা এটা আমি ফিল করি, মানে এটা আমার মতামত থেকে আমি আপনাকে বলছি মুক্ত ভাই। ইটস নট যে মানে অনেকে অনেক কথাই বলবে, সেটা ডিফারেন্ট জিনিস, বাট ফ্যাক্ট হচ্ছে সংগঠক গুলোও কিছু কিছু জায়গায় অনিয়ম করছে, এটা সত্যি। কিছু কিছু জায়গায় অনিয়ম হচ্ছে, এবং আমরাও তাদেরকে ঠিকমতো হয়তো গাইড করতে পারছি না এই জেনারেশনটাকে। এটা আমার মনে হয়। এটা আপনার পারসেপশনটা জানতে চাচ্ছি, আর কিছু না। এই বিষয়টা আমরা আমাদেরকে আর একটু সচেতন। আমি আমি কিন্তু বলিনি যে তারা কাজ মানে করছে না। অনেক সংগঠন আছে, ম্যাক্সিমাম সংগঠনই কিন্তু কাজ করছে। কাজ না করলে কিন্তু দেশের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যেত। কিন্তু কাজ কিন্তু অনেকেই রাইট। করছে। আমরা আমাদের সংগঠন যে শুধু করছে তা না, এরকমের হাজারো সংগঠন আছে যারা এগোয় আসছে। ব্যক্তি পর্যায়ে বলেন, সংগঠনের পর্যায়ে বলেন, তারা এগোয় আছে এবং তারা কাজ করে যাচ্ছে নিয়মিত, প্রতিনিয়ত। কিছু সংখ্যক আছে যারা অনাগ্রহ প্রকাশ করতেছে, তাদেরকে অবশ্যই আমরা যারা কাজ করছি তাদের মাধ্যমে ওদেরকে আমাদেরকে বোঝানো, বা তাদেরকে এইখানে কাজের যে ভিতরে যে স্বচ্ছতা আছে, বা এই কাজটা যে আমরা কিভাবে করি এটাকে কাছাকাছি এনে তাদেরকে বোঝানো, যে এবং দেখানো যে আসলে এই কাজের মধ্যে কোনো ধরনের কোনো গ্যাপ। মানে রাইট। মানে এক কথায় আমাদের বাংলা ভাষায় যেটা, কোনো চুরি নেই। এটা চুরি নেই। নিজেদের মেধাটাকে খরচ করে, নিজেদের পয়সাটাকে খরচ করে অন্য মানুষকে উপকার করা, এই কাজগুলোই আমরা সাধারণত করে থাকি। রাইট, এই মানে জিনিসগুলো তাদেরকে সুন্দর করে বুঝিয়ে অবশ্যই দেশ ও মানুষের কাজে আনতে হবে। এটাই আমার আমার কাছে মনে হয়। সংগঠক হিসেবে মানে এটা আমাদেরও দায় আছে, আমি সেটাই জাস্ট বলতে আমাদেরও দায় চাচ্ছি। আছে, আমাদেরও দায় আছে। আমাদেরও দায় আছে, আমরা যদি তাদেরকে আরো একটু ট্রান্সপারেন্ট হই, আমার মনে হয় এটা সম্ভব। আচ্ছা মুক্ত ভাই, সম্ভব। আপনার নিজেরও একটা ফাউন্ডেশন পরিচালনা করতেছেন, ফাউন্ডেশনের কি কাজ করছেন? আপনার নিজেও একটা নিজ উদ্যোগেও একটা ফাউন্ডেশন চালাচ্ছেন, সেটা একটু বলেন। জি, ফাউন্ডেশনটা হলো হাজী গোলাম রসুল পলাশ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আমাদের আছে। এটা আমাদের পারিবারিক একটা ফাউন্ডেশনই বলা যায়। তো এটা আমাদের এলাকায় পরিচালিত হচ্ছে। সংগঠনটা ফাউন্ডেশনটা খুব অল্প সময়ে এটা আমরা শুরু করেছি, কিন্তু এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে আমরা এটার কার্যক্রম শুরু করেছি। অলরেডি এটা নিয়ে আমরা প্রায় ১.৫ শতাধিক মানুষের মধ্যে খাদ্যদ্রব্য আমরা বিতরণ করেছি। এই একটু আগেই যে কথাটা আপনাকে আমি বলতে চেয়েছিলাম, যে এই যে আমরা কাজ শুরু করেছি, এই ফাউন্ডেশনটার মাধ্যমে কর্মকাণ্ড যে শুরু করলাম, সেখানেও কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। তাহলে কি এগুলো সিলেকশন করবে? তাহলে কি এটা এটা করবে, সেটা করবে? হ্যাঁ, মানে এই এই জায়গাটা আমরা কোনোভাবেই আমরা মানুষকে বুঝাইতে পারি না যে আসলে ইলেকশনটা হচ্ছে ইলেকশনের জায়গায়, বা ওই নেতা হওয়া বা নির্বাচিত হয়ে একটা জায়গায় যাওয়া, এই ধরনের কোনো স্বাদ ইচ্ছা আমাদের নেই। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে সেবা দেওয়া, মানুষের পাশে থাকা, অসহায় মানুষদের পাশে থাকা। তো এরই ধারাবাহিকতা আমরা এই ফাউন্ডেশনটা তৈরি করেছি। ফাউন্ডেশনটার একটা ব্যাপক উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছি। আমরা আবার নতুন করে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো প্রায় 500 সুবিধা বঞ্চিত মানুষের একটা লিস্ট তৈরি হচ্ছে, যাদেরকে আমরা রোজার মধ্যে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন সেটার হুকুম হয়। আর পাশাপাশি এই ফাউন্ডেশনের থেকে ওখানে আমাদের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করার একটা আছে। যেমন মনে করেন যে আমরা একটা অ্যাম্বুলেন্স করতে চাচ্ছি। একটা অ্যাম্বুলেন্সটা থাকবে শুধু, টোটালে কোনো খরচ লাগবে না। যদি কোনো অসুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, তাকে দ্রুত হসপিটালে নেওয়া, বা কোথাও কোনো একটা লাশ পড়ে আছে, সেই লাশটা সে অত্যন্ত গরিব মানুষ, সে বাসায় আনতে পারছে না, সে লাশটা এনে তার দাফন কাফনের ব্যবস্থা করা। অত্যন্ত গরিব ছেলে মেয়ে আছে যারা লেখাপড়া করতে পারছে না কিন্তু মেধাবী, তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়া। তারপরে আপনার অনেক গরিব মেয়ে আছে যাদেরকে বিয়ে দিতে পারতেছে না তার বাবা মারা, তাদের সেই ব্যবস্থাগুলো, এরকম অসংখ্য সামাজিক কর্মকাণ্ড আমাদের এই ফাউন্ডেশনের একটা আন্ডারে নিয়ে আমরা এটা 100% একটা অরাজনৈতিক এবং একটা অলাভজনক একটা প্রতিষ্ঠান, সম্পূর্ণ আমাদের পারিবারিক অর্থায়নেই মূলত এটা আমরা চালু করেছি। হ্যাঁ, এবং মানুষের খেদমতে আসছি, এবং ভবিষ্যতে এই কর্মগুলো সহ আরো অনেক নতুন নতুন কর্মকাণ্ড আমরা এলাকার সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে দিতে চাই। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সবার কাছে আমরা এই ফাউন্ডেশনের জন্য দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করছি। আচ্ছা মুক্ত ভাই, আপনি হচ্ছে কি, আমরা যারা আপনার সাথে কাজ করি,
আপনার সম্ভবত কোনো একটা ফোন হয়তো অন আছে কিনা দেখেন একটু। আমরা যারা শুনতে পাচ্ছেন মুক্ত ভাই? জি জি, শুনতে পাচ্ছি, হ্যালো। প্লিজ। হ্যাঁ মুক্ত ভাই, আমাদের হচ্ছে গিয়ে আমরা যারা আপনার সাথে অনেকদিন ধরে কাজ করি আমরা জানি যে আপনি 24/7, 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আপনাকে যে কেউ রাত্রে যদি 12টায় কোনো একটা বিপদগ্রস্ত লোক বা একটা নির্যাতিত আমাদের দেশের যে কোনো নাগরিক যদি আপনাকে ফোন দেয় যে স্যার আমি বিপদে পড়ছি বা যাই হোক, আপনি ইমিডিয়েটলি হয় ওখানে পৌঁছান, নাহলে যে কোনো ভাবে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন এবং কর্মীদেরও সেম ভাবে দেন। এটা কিভাবে ম্যানেজ করেন, মানে আপনার পরিবার বা এইসবকে মেনটেন করে কিভাবে এটা ম্যানেজ করেন, প্লিজ যদি একটু বলেন। আসলে যে কোনো কর্মকাণ্ডই, সেটা ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বলেন, আর সামাজিক কোনো কর্মকাণ্ডই বলেন, এর একটা বড় অংশ কিন্তু পরিবার। এই ওকে। পরিবারের সাপোর্টটা যদি আপনার কাছে না থাকে, আপনি কিন্তু কোনোটাই আপনি ভালো করে আপনি করতে পারবেন না, এটা মানসিক অশান্তিতে থাকবেন। ওকে। তো সেই সূত্র থেকে আমি বলি, আমি কয়েকবার কথাটা উল্লেখ করে আসছি যে দেখেন, পারিবারিক ভাবেই ছোটবেলা থেকে দেখে আসতেছি আমাদের এই কর্মকাণ্ডগুলো। ওকে। তো পরিবারের থেকে আমাদের সেই সাপোর্টটা সেই সময়ই আছে। এরপরে যখন বড় হয়েছি, যখন আমার নিজের ঘর সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আল্লাহ রবুল আলমিনের ইচ্ছা আহ, এমনই যে আমি আমার যতটুকুন আগ্রহ, আমার বউ বাচ্চা যারা আছে এদের আগ্রহটা আরো বেশি। মানে আলহামদুলিল্লাহ, আমার ছোট আলহামদুলিল্লাহ। ছোট আমার ছোট ছোট দুটো বাচ্চা, ওরা ওই বারান্দায় যে দাঁড়ায় থাকে। এখন আচ্ছা, তো আচ্ছা। বাইরে যেতে পারে না, বারান্দায় দাঁড়ায় থাকে। যখনই কোনো একটা ফকির যাচ্ছে বা একটা রিক্সাওয়ালা যাচ্ছে, মানে কেউ একটু ভিক্ষা করে জন্য ইয়েতে দৌড়ে আসছে, আব্বু আব্বু, একটা মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে, তুমি তাড়াতাড়ি দারোয়ানকে বলো 1 প্যাকেট চাল দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তাড়াতাড়ি বলো, আলহামদুলিল্লাহ। তোমার মানি ব্যাগ কোথায়, টাকা না। ওরা নিজেরাই মানি ব্যাগ থেকে টাকা বাইর করে নিয়ে মানে উপর থেকে ফেলে দিচ্ছে নিচে। তো এটা ওকে। আমার জন্য একটা পরম পাওয়া। আমার না, না। ওয়াইফও সবসময়ের জন্য ওই একটা কথা বলে যে যারা আসলে তোমার যতক্ষণ আছে তুমি ততক্ষণ দিতে থাকবে। এখন এই করোনা নিয়েও সে একই কথা বলে যে তোমার যতক্ষণ আছে ততক্ষণ তোমার যত পরিচিত মানুষ আছে, যদি কেউ অসুবিধা থাকে তাকে তুমি দিতে থাকবা। মানে আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি। আমি কিন্তু চিনি না, আমার কোনো রিলেশনও নেই, আমি জানিও না, কোনোদিন দেখিও নাই। এরকম প্রায় মানে 10-12টা কেস এই গত 1 সপ্তাহের মধ্যে আমার কাছে আসছে ফোনে, মেসেঞ্জারে। ওকে। ভাইয়া আমি একজন অত্যন্ত মধ্যবিত্ত ফ্যামিলির, এমনি এমনি এরকম এরকম, আমার তো বাসায় এই সমস্যা। ঠিক আছে। ওকে। তো আমি এটাকে মানে যেভাবে যেভাবে হোক আমার ওয়াইফের সাথে পরামর্শ করলাম, দেখলাম, বিভিন্নভাবে বাজাইলাম, দেখলাম যে আসলে ঘটনা সত্য। ঢাকার ওকে। মধ্যেই, ঢাকার বাইরে। পরে তাদেরকে যেভাবে হোক আমরা এখানে, আমার ওয়াইফেরই সেটা বেশি ছিল, মানে আগ্রহটা বেশি ছিল, যে ওকে। এমন কিছু কথা বা এমন কিছু জায়গা আমরা দেখলাম যে এটা আসলে মানে খুব বেদনাদায়ক। তো সাথে সাথে আমরা সেই বিষয়গুলো আমি অ্যারেঞ্জ করলাম, অ্যারেঞ্জ করে পাঠালাম। তারা আমার মানে খুব খুশি এবং তারা খুব উপকার হয়েছে এই বিষয়টার জন্য। তো এরকম পরিবার থেকে প্রতিনিয়ত আমার এই সমর্থনগুলো থাকে, কেননা পরিবার থেকে না, যদি এই আমাদের সহযোগিতা না থাকে তাহলে আপনি জি, কিন্তু করতে পারবেন না। আজকে না, হয়তো এই সামাজিক জি, জি। অবস্থানে হয়তো আসা যেত না। আমাদের গত 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 অনুষ্ঠানে আমাদের তহিদ ভাই ছিল, মুক্ত ভাই, এই নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আমাদের ডিস্ট্রিবিউশন লেভেলটা আসলে এখন পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসে নাই। আমাদের যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। তহিদ ভাইও আমার সাথে এগ্রি করছে যে না, রাইট, এখনো আমাদের আসলে স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসে নাই। একটু হয়তো আমাদের ধৈর্য ধরতে হবে। দেখি, আমাদের প্রাইম মিনিস্টার অবশ্যই সব দিকে দেখছেন, হয়তো কোনো না কোনো একটা ব্যবস্থা নেবেন। মুক্ত ব্যাপারে একটু আমি ডিফারেন্ট একটা ইসে যেতে যাচ্ছিলাম, যে যেমন ধরেন আমরা হচ্ছে গিয়ে দেখি যখন একটা মানুষ প্রতিষ্ঠিত হয়ে যায়, যা সে যখন তার অর্থ, প্রভাব সবকিছু যখন তার হয়ে আসে, দেখা যাচ্ছে যে তার যখন বৃদ্ধ বাবা মা থাকে তাদেরকে তারা চেষ্টা করে হয়তো একটা মেড দিয়ে অথবা অন্য কোনো একটা বাসা ভাড়া করে অথবা বৃদ্ধাশ্রমে রেখে অথবা কোনোভাবে টাকা পয়সা দিয়ে, বা তারা ধরে নেয় যে আমরা আমাদের মোস্ট অফ দা দায়িত্ব পালন করে ফেলছি। হ্যাঁ, মোস্ট অফ দা পিপল এরকম দেখা যায় বাংলাদেশের অ্যাসপেক্ট আমি বলছি, যে মোস্ট অফ দা পিপল দেখা যায় এরকম যে আমি মাসে টাকা দিলাম আমার বাবা মাকে, এটা হয়ে গেল। আপনার মতো একজন এই নিজের ব্যবসা, এতগুলা ব্যবসা আপনি দেখছেন, আপনি একজন সমাজকর্মী, আপনাকে সব জায়গায় মানুষজন আপনার অ্যাভেলেবেল। তারপরেও আমরা যেহেতু আপনার সাথে খুব ক্লোজলি কাজ করে, আমি নিজেও পার্সোনালি জানি যে আপনার মার 3 বেলা খাওয়া আপনি একত্রে বসে খান এবং আপনি নিজ হাতে আপনার মাকে খাওয়াই দেন।
এই যে অনুভূতিটা, এইটা একটু যদি শেয়ার করেন, যেটা হয়তো যেসব বাবা মাকে এই যে প্রতিষ্ঠিত ছেলেমেয়েরা স্টিল মনে করছে যে না, আমি কিছু টাকা দিলাম, আমি কিছু দিলাম, তাতেই আমার ইটস এনাফ ফর মি। বাট ফ্যাক্ট হচ্ছে যে এই যে আপনার, মানে আমি নিজে অনুভূত, মানে আমি আপনাকে এটা এক্সপ্লেন করতে পারবো না আসলে মুক্ত ভাই, যে এটা আমাকেও কতটুকু ইন্সপায়ার করছে। আমি আপনার আসলে রিয়েলি, আমি জানি না আমি কি করব, আমি রিয়েলি জানি না। আল্লাহ আমাকে যেন আপনি যেভাবে করছেন, কারণ আমরা ছোটবেলা থেকে শুনেছি যে তুমি যখন বৃদ্ধকাল হবে, তোমার তোমার বাবা মা যখন বৃদ্ধ হবে, তুমি অবশ্যই তোমার বাবা মা যেভাবে তোমাকে বাল্যকালে ট্রিট করেছে তুমি যেন তাই করো। এবং আমি এটা এই পর্যন্ত হয়তো কারোর মধ্যে রিফ্লেকশনটা দেখি নাই, একমাত্র আপনাকেই দেখলাম যে এই রিফ্লেকশনটা, ঠিক আছে, যে still আমি সেদিন দেখে আমি নিজেও মানে আপনার আশ্চর্য হয়ে গেছি যে আপনি আপনার মাকে খাওয়াই দিচ্ছেন, এবং এটার যে অনুভূতিটা, এটা আসলে কেউ এক্সপ্লেন করে বুঝাইতে পারবে, এবং এটা মানে মেনটেন করছেন, মানে নট এটা যে একদিন আমি খাওয়াই দিলাম ইটস ওকে না, আপনি 3 বেলা তাকে সময় দিচ্ছেন এবং এই কাজটা করছেন। একটু বলেন এটা অনুভূতি কি, এবং আর বাকি সবাইকে একটু জাস্ট মানে যে শুধু টাকা পয়সা দিয়ে যারা মনে করছে যে না তাদের দায়িত্ব শেষ, সময়টা আসলে দেওয়াটা অতটা বেশি ইম্পর্টেন্ট না বা সামথিং, একটু বলেন প্লিজ, আপনার এইখান থেকে কিছু বলেন। আসলে বাবা বা মা এটা কিন্তু কোনো একটা সহজ জিনিস না। আমরা আর রাইট। পাঁচটা বিষয়ের মতো কিন্তু ওনাদেরকে আমরা সেটা ট্রিট করতে পারি না। কিন্তু আমার বাবা বেঁচে নেই, আমার বাবা 2009 সালের জি 30শে নভেম্বর উনি মারা গিয়েছেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনাকেও খেদমত করার জন্য প্রায় 18-19 মাস ওনাকে আমি উনি বিছানায় ছিলেন, আমি চেষ্টা করেছি খেদমত করার জন্য, জানি না আল্লাহ কবুল করেছেন কিনা। জি তো পাশাপাশি আম্মাও এই অসুস্থ অনেকদিন থেকে, আম্মারও খেদমত চলছে। আহ, ওই একই জিনিস যে আল্লাহ কবুল করবে কিনা জানি না, তবে আমরা আমার জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এটা ওনাকে যদি একটুও শান্তি দেওয়া যায়। আর বাবা মার খেদমতটা আসলে এটা কতটা প্রশান্তি, আমরা আমাদের কিন্তু কোরআন হাদিসেই আছে যে বাবা মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের বেশ। এই কথাগুলো কিন্তু আমরা জানি, আমরা সবাই জানি, কিন্তু কি কারণে, পরিস্থিতিগত কারণে কেমনে কিভাবে আমরা সেই জায়গায়, অনেকে সেই জায়গা থেকে আমরা সরে যাই আমি জানি না। তো অনেকে, আমি এই 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 জায়গাটা থেকে আমি একটা কথা বলতে চাই সবাইকে। এখন অনেকের হয়তো ভালোবাসা আছে, আবেগ আছে, কিন্তু সময় নেই। সময় নেই। সময়ের ব্যস্ততার কারণে বাবা মাকে সে সময় দিতে পারছে না, তার খেদমত করতে পারছে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হিসাব তো অনেক কঠিন। কঠিন। আপনার হাতে কিন্তু সময় এখন অভাব নেই, আপনি কিন্তু এখন ব্যস্ত না, না। আপনি কিন্তু এখন ঘরেই আছেন। হ্যাঁ, তো আপনার মন মানসিকতাটাকে আপনি, যদি আপনার সেটা থেকে থাকে, আপনি এখন, আমি মনে করি যে আপনি সবকিছু যেহেতু বন্ধ, আপনি বাবা মার খেদমত করেন, আপনি বাবা মার খেদমত করেন, আপনি বাবা মার খেদমত করেন, আপনি বাবা মার খেদমত করেন। তিনবারই একই জি কথা বলবো। কেননা আপনার বয়স এখন কত বা আমার বয়স এখন কত, আমরা ধরে নিই যে আমাদের বয়স একজনের কারো 20, 30, 40, 50, 60। আপনি ম্যাক্সিমাম যদি আপনি বেঁচে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় আপনাকে নিয়ে যেতে পারে। আর এখন তো করোনা আপনার চৌকাঠে এসে দাঁড়ায় আছে, যে কোনো সময় আপনাকে ধাক্কা দিবে, আপনি নিয়ে যাবে। এরপরে আপনার বয়স অনুযায়ী আপনি কতটুকুন আপনি বাঁচবেন, আর টাইম আর কতটুকুন আছে, কারো 10 বছর, কারো 20 বছর বা কারো 30 বছর। হ্যাঁ, এরপরে কি আপনি কি মনে করেন যে আপনি 100-150 বছর বাঁচবেন, 200 বছর বাঁচবেন? বাঁচবেন না। তো আপনাকে তো একটা জায়গায় যেতে হবে, আপনাকে মরতে হবে কনফার্ম। এর 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 কোনো মাপ নেই, এই স্বাদটা আপনাকে নিতে হবে। তা মরার পরে যদি আপনি একটুও বিশ্বাস করে থাকেন যে আল্লাহ রব্বুল আলমিন একজন আছেন এবং আমাদেরকে ওখানে একটা জায়গায় যেতে হবে, আমাকে বেহেশতে যেতে হবে, তাহলে আপনি যত ভালো কাজ আপনি করেন না কেন, আপনি সমাজের যত উঁচু স্তরে থাকেন না কেন, দান খয়রাত করেন না কেন, আপনি যদি আপনার বাবা মাকে সেবা না করেন, বাবা মার খেদমত না করেন, এগুলো কোনো কাজে আসবে না। আচ্ছা এগুলা আচ্ছা। কোনো কাজে আপনার আসবে না। আপনি আপনার সবাইকে রিকোয়েস্ট করব যে অবশ্যই বাবা মার, মানে কিছু যারা সাধারণত এই জায়গাটা নেই তাদেরকে, যে আপনি আপনার, যে যদি বেঁচে থাকে বাবা মার খেদমত করেন। বাবা মার বাবা মা চলে গেলে বাবা মার ইয়েটা বুঝবেন, কিন্তু বাবা মা যখন আছে হয়তো বুঝতেছেন না। 2 দিন আগেই দেখলাম যে একজন মাকে আহ, একটা জঙ্গলের মধ্যে ফেলে গেছে একজন, এ বড় হতভাগা। অনেকের মা নেই, সে খেদমত করতে পারছে না, আর ওর মা আছে, ও জঙ্গলে মাকে ফেলে গেছে।
এটাই। হ্যাঁ, ও সবচেয়ে বড় হতভাগা ও, কেননা ও বুঝতেছে না যে ও কি করছে, ও কি রাইট, করছে ও সেটা জানে না। হ্যাঁ, তো আল্লাহ রবুল আলমিন তাকে হেদায়েত করুক, এবং সাথে সাথে আমাদের সবাইকেও এই জায়গাটায় হেদায়েত করুক। আর বাবা মার জন্য কিছু করার অনুভূতি যেটা আপনি বলছেন, এই অনুভূতি প্রকাশ করার মতো না। এটা একমাত্র সেটা করেই এটা শান্তিটা পাওয়া যায়। এটা শান্তি না পাওয়া করে এটার অনুভূতি আপনি প্রকাশ করে এটা কাউকে বোঝানো সম্ভব না। না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মুক্ত ভাই, আমাদের প্রোগ্রামটা অলমোস্ট শেষ পর্যায়ে। শুধু আমি আপনাকে এখন একটু যেটা বলে শেষ করতে বলবো, আমাদের সমাজকর্মী মানবতা ভাই বোনরা জীবনের ঝুঁকি নিয়ে এই দুর্যোগে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারা জানে না কখন করোনা তাদেরকে অ্যাটাক করবে, কি করবে। কারণ যে মাস্ক আমরা ইউজ করছি বা আমাদের ভাই বোনরা যেগুলো ইউজ করে, তারা নিজেরও জানে না মানে এটা কতটুকু প্রোটেক্টিভ, বিকজ এটা তো টেস্টেড না। আমরা পাইছি, কিনলাম, লাগাচ্ছি, সামথিং লাইক দ্যাট। এরকম একটা পরিস্থিতিতে তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলেন, বলে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করি। আমাদের যারা ভাইরা কাজ করছে স্টিল জীবনের ঝুঁকি নিয়ে, যারা এই এখন পর্যন্ত দেখা যাচ্ছে সব জায়গায় কাজ করছে, আমাদের মানবতা ভাই বোনরা বলেন, সমাজকর্মীরা বলেন, তাদের উদ্দেশ্যে কিছু বলে আমরা প্রোগ্রামটা শেষ করছি, প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। আসলে মানবতাবাদী যে সমস্ত ভাই বোনরা কাজ করছে, তারা তো করছেই, তার থেকে বেশি এখন যারা কাজ করছেন আমাদের, আমরা সম্মুখ যোদ্ধা বলছি, আমাদের জি, জি। চিকিৎসকরা এবং হুম, স্বাস্থ্য সেবার সাথে জড়িত যেনারা আছেন, হুম, তাদের প্রত্যেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হুম, যেমন পুলিশ একটা অন্যতম ভূমিকায় আমাদের আছেন, হুম, আমাদের দেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী, হুম, যারা রাস্তায় কাজ করছেন, র্যাব সহ হুম, হুম। আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যত সদস্য আছেন, না, এখানে আরেকটু মানবতা। মুখ্য একটু বলি, আপনি যখনই টিভি চ্যানেল ছাড়বেন বা যেখানেই ছাড়বেন, আমরা প্রতিদিনই আমাদের সম্মুখ যোদ্ধা যেমন যারা আছেন, ডক্টর, নার্স, এদেরকে নিয়ে প্রতিদিনই ডিসকাস হচ্ছে, আলোচনা হচ্ছে। আমাদের পুলিশ ভাইরাও কয়েকদিন আগে এফেক্টেড হয়েছে, কালকেও আপনি জানেন মনে হয় 21 জন আমাদের ডাক্তার ভাইরা এফেক্টেড হয়েছে। জাস্ট আমার মনে হয় আমি যতটুকু মনে করি, এটা শুধুমাত্র হয়তো দেখা গেছে যে পিপিই তারা ইউজ করেছে অথবা যে মাস্ক ইউজ করেছে সেটা আপ টু দা মার্ক ছিল না বা যে কোয়ালিটি লেভেল ছিল না। বাট আমাদের সমাজকর্মী ভাই বোনদের নিয়ে কোথাও কোনো ডিসকাশন হয় না, বুঝছেন? এখন আমরা যারা অর্গানাইজার আছি, আমরা যারা আছি, তাদেরও একটা দায়িত্ব আছে যে আমাদের ভাই বোনরা যারা কাজ করছে এই ফিল্ডে, তাদেরকে নিয়েও কিছু বলার। কারণ আমাদের সম্মুখ যোদ্ধাদের নিয়ে আমাদের সবসময় কথা হচ্ছে, প্রতিনিয়ত কথা হচ্ছে, প্রতিদিন কথা হচ্ছে, আমাদের প্রাইম মিনিস্টারও কথা বলতেছে। বাট ফ্যাক্ট হচ্ছে যে আমাদের যারা মানবতা ভাই কর্মী আছে, সমাজকর্মী যারা আছে, তাদেরকে নিয়ে আসলে কথা বলার কেউ নাই। এই আসপেক্টে আপনি তাদেরকে একটা ইন্সপায়ার করার জন্য কিছু বলেন, প্লিজ। যেনারা কাজ করছেন, মানবতাবাদী ভাই বোন যেনারা কাজ করে, আমি ওই জায়গাটা থেকে একটু শেষ করে আসি, যেহেতু আমি কথাটা বলেছি। আচ্ছা, তো আচ্ছা, জি। ওনারা ওনারা সহ আমাদের মানবতাবাদী ভাই বোন যেনারা কাজ করছেন সামনে থেকে, এখন হুম, হুম। এখন এই জায়গাটায় আগে আমি মনে করি নিজেদের সুরক্ষাটা তো অবশ্যই আগে দরকার। ওকে। কেননা আপনি যখন নিজে সুরক্ষিত থেকে আপনি কাজটা করতে পারবেন, হুম। তখন আপনি কিন্তু পরবর্তী দিন আবার আপনার কাজটা আপনি প্রেজেন্ট করতে পারবেন। আর ওকে। আপনি যদি আজকে অসুস্থ হয়ে যান, আপনি কিন্তু হুম। আগামীকালকে আপনি কিন্তু আর সেবাটা দিতে পারছেন না। আচ্ছা, আচ্ছা। অর্থাৎ আপনাকে আগামীকালকে সেবাটা দেওয়ার জন্য হুম, আপনাকে হুম। আজকে সুস্থ থাকতে হবে। ওকে। আর আজকে সুস্থ থাকার জন্য আপনাকে যা যা প্রয়োজন, আপনাকে হুম, সেই জায়গাটায় আপনাকে নিতে হবে। ওকে। সেটা পিপিই যেটা বলি আমরা, হুম, হুম। পার্সোনাল ইকুইপমেন্ট প্রোটেকশন যেটা, এটা তো অবশ্যই হুম, হুম। মানে পরিধান করা ছাড়া এখন বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। ওকে। সেটা সেটা সুরক্ষা সরঞ্জামাদির সাথে থাকতে হবে। হুম, হুম। তারপরে মানুষের খেদমতে যেতে হবে। কেননা ওকে। সুস্থতা আগে থেকে তারপরে কাজ করতে হবে। মানবতাবাদী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কাজ করছেন, একটু 10 সেকেন্ডে করে বলবেন, যাচ্ছেন। একটু তাড়াতাড়ি বলবেন, জি। জি, জি। হুম। একটু সংক্ষেপে বলবেন, জি। হ্যাঁ, সংক্ষেপে শেষ করছি। আপনারা কাজ করে যাচ্ছেন, আপনারা হুম, কাজ করে যান। আপনাদের কাজের স্বীকৃতি হুম। কেউ কখনো দিক আর না দিক, আল্লাহ রব্বুল রাইট। আলামিন আপনাদের কাজের স্বীকৃতি কিন্তু দিবেন। আপনি ইনশাআল্লাহ, আপনার আপনার জায়গাটা থেকে আপনি পাবেন। হুম, পরিশেষে পরিশেষে আমি একটা কথাই বলতে চাই সবাইকে, সমস্ত মানুষের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমরা এই পরিস্থিতিতে আমরা সবাই
সৃষ্টিকর্তাকে ডাকি, ওকে আমরা ঘরের মধ্যে থাকি, আমরা নামাজ আদায় করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, ওকে করোনা থেকে বাঁচি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই করোনা ভাইরাস সহ সকল রকমের বিপদ আপদ থেকে রক্ষা করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।